হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অপটিক্স নিয়ে পড়বো। এখন অপটিক্স জিনিসটা কি? অপটিক্স হচ্ছে ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে আলোর বিহেভিয়ার এবং প্রপার্টিজ নিয়ে বা বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয় এবং আলো ম্যাটারের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটা নিয়েও কাজ করা হয়। এবং এরকম ইনস্ট্রুমেন্ট কনস্ট্রাক্ট করা হয়, তৈরি করা হয় যে সকল ইনস্ট্রুমেন্ট একটা আলোর সোর্স হিসেবে কাজ করতে পারে কিংবা আলোকে ডিটেক্ট করতে পারে। এখন অপটিক্স নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তার মানে অবশ্যই আমরা আলোর নিয়ে কাজ করব। এখন আলো জিনিসটা কি, এটা নিয়ে বিভিন্ন ধরনের সায়েন্টিস্টরা বিভিন্ন থিওরি দিয়েছে। এর মধ্যে প্রথম থিওরি যেটা আমরা শিখবো এখন, সেটা হচ্ছে নিউটনের কর্পাসকুলার থিওরি অফ লাইট। এখন এই থিওরিটা বলতেছে যে আলো খুবই ছোট ছোট পার্টিকেলের তৈরি এবং এই পার্টিকেলগুলোর নাম দেয় কর্পাসকুলা। এই কর্পাসকুলা যখন কোনো একটা সোর্স থেকে যখন লাইট ইমিট করা হয়, বের হতে থাকে, তখন এই কর্পাসকুলার পার্টিকেলগুলো একটা স্ট্রেইট লাইনে ট্রাভেল করে উইথ হাই ভেলোসিটি বা খুবই ভেলোসিটির সাথে এটা ট্রাভেল করতে থাকে। এখন এই পার্টিকেলগুলো যখন আমাদের চোখে পড়ে, তখন আমাদের চোখে একটা টাইপের ছবি প্রডিউস করে এবং যার কারণে আমরা দেখতে পারি এবং আমাদের চোখের ভিশন সেন্সটাও আমরা করতে পারি। এবং কর্পাসকুলার পার্টিকেলগুলা খুবই ছোটো ছোটো বিভিন্ন সাইজের হতে পারে কিংবা বিভিন্ন কালারের হতে পারে। এটা ছিল নিউটনের কর্পাসকুলার থিওরি। কিন্তু তার থিওরির পরে আরও একটা থিওরি আসে, সেটা হচ্ছে হিউগেন্স ওয়েভ থিওরি অফ লাইট। হিউগেন্স ওয়েভ থিওরি অফ লাইট বলতেছে যে আলো এক টাইপের ওয়েভ। আলো একটা ওয়েভের মাধ্যমে ট্রাভেল করে এবং যেহেতু তখনকার সময় বিশ্বাস করা হতো যে ওয়েভ শুধুমাত্র মাধ্যমে ট্রাভেল করতে পারে, কোনো মাধ্যম ছাড়া ওয়েভ সম্ভব না। তো সে বিশ্বাস করতো যে আলো যদি একটা ওয়েভ হয়, তার মানে আলো একটা মাধ্যমে নিশ্চয়ই ট্রাভেল করতেছে। তো এই মাধ্যমটাকে সে দেয় ইথার নাম। এটার কোনো প্রমাণ সে দিতে পারে না, যার কারণে এটাকে হাইপোথেটিক্যাল মিডিয়াম বলা হইতেছে। এবং সে বিশ্বাস করতে যে আলো একটা এনার্জির ফর্মও। এখন যেহেতু আলোর একটা মিডিয়াম আছে, এই মিডিয়ামটা প্রপাগেট বা বিস্তার হতো এই ইথারের মাধ্যমেই। এই ওয়েভটা আলোর ওয়েভগুলো ইথারের মাধ্যমের মধ্যে প্রপাগেট হতো এবং আমাদের মহাকাশে, আমরা কি জানি মহাকাশে কিছুই থাকে না, কিন্তু তখনকার সময় হিউগেন বিশ্বাস করতো যে মহাকাশে কিছু একটা এক টাইপের মাধ্যম আছে যে মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারতেছি না, সেই মাধ্যমের নাম ইথার। এবং আলোর ওয়েভলেন্থগুলোকেও সে খুবই শর্ট বলে ডিক্লেয়ার করে। আরেকটা থিওরি যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা হিউগেনের থিওরিকে চ্যালেঞ্জ করে বলে যে না, আলো চলার জন্য কোনো মাধ্যম দরকার নাই এবং ইথার এক্সিস্ট করে না এবং আলো ও ডাজ নট রিকোয়ার মিডিয়াম। এবং আলো তাহলে কিভাবে চলে? আলো হচ্ছে একটা স্পেশাল টাইপের ওয়েভে চলে, যেই ওয়েভটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আন্ডারে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু কোনো মাধ্যম চালায় না। আপনারা যদি ওয়েভ চ্যাপ্টারটা প্রিভিয়াসলি মিডের সময় পড়ে থাকেন, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা জানবেন যে এটা কোনো মাধ্যম লাগে না। এবং আলো ইলেকট্রোম্যাগনেটিক, আলোর মধ্যে ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য থাকে, ম্যাগনেটিক বৈশিষ্ট্য থাকে, যার কারণে এটা ভ্যাকিউম বা স্পেসের মধ্যে ট্রাভেল করতে পারে এবং আমাদের কোনো মাধ্যম লাগে না। এখানে যে ইথার মাধ্যমটা বলছিল, সেই মাধ্যমটা অ্যাকচুয়ালি দরকার হয় না। এটা ছিল ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তারপর আরও একটা থিওরি আসে, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি অফ লাইট বলতেছে যে আলো যখন রিলিজ করা হইতেছে বা অবজার্ভ করা হইতেছে, তখন আলো একটা এনার্জির প্যাকেটে বা বান্ডেল আকারে রিলিজ করা হইতেছে এবং এই এনার্জিটাকে আমরা ডিটেক্ট করতে পারি এই সূত্র দ্বারা, E=টু এইচ নিউ। এখানে এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখানে নিউ হইতেছে ফ্রিকোয়েন্সি, আপনারা অনেক জায়গায় হয়তো এফ দিয়েও দেখতে পারেন। তো এটাই ছিল কোয়ান্টাম থিওরি অফ লাইট। তো আপনাদের এই 4টা থিওরি থেকে CO1-এ কোশ্চেন আসতে পারে, তো এগুলো ভালোভাবে ক্লিয়ার রাখবেন। এখন আমরা দেখব ফার্মেস্ট প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। এখন এই প্রিন্সিপালটা বলতেছে যে আলো যখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে রিফ্লেকশন বা রিফ্রেকশনের মাধ্যমে ট্রাভেল করে, মনে করেন আলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে, এখন তার রিফ্লেকশন বা রিফ্রেকশন যেভাবেই আসুক না কেন, সে আইদার সবচেয়ে শর্টেস্ট টাইমটা নেবে, আইদার যেই পথের মাধ্যমে তার সবচেয়ে কম সময় লাগবে সেই পথটা চুজ করবে, অথবা যেই পথের মাধ্যমে তার সবচেয়ে বেশি সময় লাগবে সেই পথটা চুজ করবে। তো এই জন্যই এখানে লেখা যে a ray of light is passing from one point to another point through a set of media by any number of reflection or refraction, প্রতিফলন অথবা প্রতিসরণের মাধ্যমে, chooses a path which the time taken is either minimum, টাইমটা আইদার সবচেয়ে কম সময় লাগবে অথবা সবচেয়ে বেশি সময় লাগবে। এটাই হচ্ছে ফার্মেস্ট প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। এখন এই প্রিন্সিপালটা আমাদের সামনে ডেরিভেশনে লাগবে। তো প্রথমে হচ্ছে লজ অফ রিফ্লেকশন। তো লজ অফ রিফ্লেকশনে আমাদের ফার্মেস্ট প্রিন্সিপালটা জানতে হবে। আর লজ অফ রিফ্লেকশন বলার আগে আমি একটু রিফ্লেকশন জিনিসটা কি সেটা বলি। ওকে, এখানে একটু দেখেন, মনে করেন আলো এই পয়েন্ট থেকে একটা স্মুথ পলিশ সারফেস, এখানে স্মুথ পলিশ সারফেসটা মনে করেন এম প্রাইম। তো আলো পয়েন্ট থেকে এখান থেকে ট্রাভেল করে সে বিন্দুতে আসে। বিন্দুতে আসার পরে আলো কি করতেছে, সে এক্স্যাক্টলি তার অপোজিট ডিরেকশনে আবার বিপরীত দিকে যেতেছে। এখানে এই ঘটনাটাকে আমরা রিফ্লেকশন বলি, যা প্রিভিয়াসলি আপনারা হয়তো প্রতিফলন হিসেবে চেনেন। সো রিফ্লেকশন জিনিসটা কি, যে ওয়েন লাইট রে
ফলস অন এ স্মুথ সারফেস, এখানে স্মুথ সারফেস হচ্ছে এম এন প্রাইম। স্মুথ সারফেস, বাই দ্য ওয়ে, যদি আপনারা স্মুথ সারফেস হচ্ছে যখনই দেখবেন এরকম দাগ দেওয়া আছে, সেটাকে আমরা স্মুথ সারফেস হিসেবে ধরে নিব। এবং যখন স্মুথ সারফেসে আলো পড়বে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে রিফ্লেকশন হবে। তো when light ray falls on a smooth polished surface separately two media, it comes back in the same media it came from. সো এখানে এটা এই মিডিয়াম থেকে আসছে, মনে করেন এই মিডিয়ামটার নাম আমি এ মিডিয়াম দিলাম, সে এবং এ মিডিয়ামে কিন্তু সে ফেরত আসতেছে। এই ঘটনাটাকে আমরা রিফ্লেকশন বলতেছি। এবং এখানে যে কোনটা তৈরি করতেছে, এখানে ও এনকে আমরা নর্মাল টু দ্য সারফেস বলাবো, ও এনকে আমরা নর্মাল টু দ্য সারফেস বলা হবে। এবং ও এনের সাথে যে কোনটা তৈরি করতেছে সেই কোনটাকে আমরা যদি আই বলি, সেই কোনটা যদি আমরা আই বলি, তাহলে আমরা একে ইনসিডেন্স রে বলবো। ইনসিডেন্স শব্দের অর্থ হচ্ছে যে আপাতন কোণ। তো ও হচ্ছে আপাতন রশ্মি বা ইনসিডেন্ট রে, আর আই কোণটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর এখানে যদি আমি আরও একটা অ্যাঙ্গেল তৈরি করি, এখান থেকে যে অ্যাঙ্গেল এসে রিফ্লেক্ট হইতেছে নর্মাল টু দ্য সারফেসের সাপেক্ষে, সেই ক্ষেত্রে সেটা হবে রিফ্লেকটিভ রে। সো এটা হচ্ছে একটা বেসিক আর কি, জিনিসটা আমাদের সামনে কাজে আসবে। এখানে আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং আরটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এখন আমরা দেখবো যে লজ অফ রিফ্লেকশনের প্রথম লটা, ফার্স্ট ল বলতেছে যে আলো যেই অ্যাঙ্গেলে, আলোর যে ইনসিডেন্ট রে আছে, এখানে ইনসিডেন্ট রে কোনটা এ ও, ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে, এখানে রিফ্লেক্টেড রে কোনটা ও বি, রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল টু দ্য সারফেস, এবং নর্মাল টু দ্য সারফেস কোনটা হচ্ছে এখানে ও এন, এখানে ও এনকে আমরা নর্মাল টু দ্য সারফেস বলছি, সারফেসটা হচ্ছে এম প্রাইম। এবং যখনই বলবো যে নর্মাল টু দ্য সারফেস, তখনই বুঝবেন যে একটা সারফেসের উপরে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে যাচ্ছে, যেটা এখানে ও এন মতো। সো নর্মাল টু দ্য সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই ইন ওয়ান প্লেন। এখানে আপনারা দেখেন, এখানে আলো যেই আলো যে আপাতন রশ্মিটা যে সারফেসে পতিত হইতেছে, যে আপাতিত হইতেছে, আবার যেখান থেকে রিফ্লেক্ট হইতেছে, আবার যেই নর্মাল টু দ্য সারফেস আছে, সেই সবগুলো কিন্তু এম প্রাইম সারফেসের মধ্যে। তার মানে কি, ফার্স্ট লটা আমরা বুঝলাম যে ফার্স্ট লতে আলোর ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং নর্মাল টু দ্য সারফেস, একটা নর্মাল টু দ্য সারফেস সব কিছুই একটা সেম প্লেনে থাকবে। ইনসিডেন্স অল লাই ইন ওয়ান প্লেন, একটা সিঙ্গেল প্লেনে থাকবে এই পার্টিকুলার সিনের জন্য, সেটা হচ্ছে এম প্রাইম। এবার আমরা আলোর সেকেন্ড ল দেখব, ল অফ রিফ্লেকশন, এবং এখানে একটা ডেরিভেশনও আছে। ওকে, এখন দেখব লজ অফ রিফ্লেকশনে। মনে করেন আপনার এই পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে একটা আলো আসতেছে, অ্যান্ড দেন সেখান থেকে নর্মাল টু দ্য সারফেসের জন্য একটা কোণ তৈরি করলো আই, যেটাকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলতেছি। অ্যান্ড দেন সে পি থেকে এম বিন্দুতে আসলো, অ্যান্ড দেন এম থেকে আবার সে রিফ্লেক্ট হয়ে, সে প্রতিফলিত হয়ে পি প্রাইম বিন্দুতে আসলো। এখন পি প্রাইম, এম থেকে পি প্রাইমের জন্য যখন সে ট্রাভেল করে, তখন সে আরও একটা অ্যাঙ্গেল তৈরি করে, সেই অ্যাঙ্গেলটার নাম দিলাম আমরা আর। এই আর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের প্রতিফলিত কোণ। সো এম এন হতেছে আমার নর্মাল টু দ্য সারফেস, এম এন হচ্ছে আমার নর্মাল টু দ্য সারফেস। আর আমি এখান থেকে একটা লম্ব টানলাম পি প্রাইম থেকে সারফেসের উপরে, পি প্রাইম থেকে যদি আমি একটা নর্মাল টানি, সেই নর্মালটা ডি বরাবর আসলো, এবং আমি ধরলাম যে এতটুকুর ভ্যালু হচ্ছে না, এটা বি ধরলাম। আর এখান থেকে আমি আরো একটা ডি প্রাইম ধরলাম, আর এখান থেকে আরো একটা লম্ব টানলাম, যে লম্বটাকে আমি ধরলাম, যে লম্বটা ডি বিন্দুতে মিলিত হতেছে সারফেসের সাথে, ডি বিন্দুতে মিলিত হতেছে, এবং আমি পি ডি ভ্যালু সমান এ ধরলাম। এখন আমি ধরলাম যে পি বিন্দু থেকে এম ডিস্টেন্স, পি বিন্দু থেকে এম ডিস্টেন্সে হচ্ছে এক্স, এবং এখান থেকে সে টোটাল যে ট্রাভেল করছে ডি থেকে ডি প্রাইমের ভ্যালু, সেটাকে আমি সি ধরলাম। এখন সেকেন্ড ল বলতেছে যে ফর এ স্মুথ সারফেস, এখানে স্মুথ সারফেসটা কি, ডি প্রাইম। স্মুথ সারফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা হচ্ছে আই ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল টু আর। তো আমাদেরকে এই প্রমাণটা এখন করতে হবে, যেটা হচ্ছে ল অফ রিফ্লেকশনের জন্য। এখন দেখেন, এখানে আলোর টোটাল অতিক্রান্ত পথ কি, আলো পি বিন্দু থেকে ট্রাভেল শুরু করে, পি থেকে এম পয়েন্টে আসে, এম থেকে আবার পি পয়েন্টে আসে। সো আলোর টোটাল কভার ডিস্টেন্সটা আমি ধরলাম এস ইকুয়াল টু পি এম পি প্রাইম। সো সে টোটাল পি থেকে এম বিন্দুতে আসে, অ্যান্ড দেন পি প্রাইম আসে। তাহলে আমি বলতে পারি না পি এম প্লাস এম পি প্রাইম প্লাস এম পি প্রাইম। কেন এটা হলো? কারণ সে প্রথমে পি থেকে এম এ আসে, সো টোটালটা যদি পি এম পি প্রাইম হয়, তার মানে আমি যোগ করলেও তো এই ভ্যালুটাই পাবো, তাই না? সো আমি এখানে ভ্যালু লিখতে পারি পি এম প্লাস পি এম প্লাস এম পি প্রাইম। এখন আমরা যদি পিথাগোরাসের সূত্র ইউজ করি এখানে, তাহলে কি হয়? আমি যদি পিথাগোরাসের সূত্র ইউজ করি, তাহলে এস ইকুয়াল টু পি এম এর জন্য কি হতেছে, আমার এখানে ফার্স্টে রুট আসবে, অ্যান্ড দেন আমার লম্ব হতেছে পিডি, সো পিডি প্লাস পিডি স্কোয়ার প্লাস, অ্যান্ড দেন ভূমি হতেছে ডিএম স্কোয়ার। আর এম পি প্রাইমের জন্য কি হতেছে, প্রথমে একটা রুট আসবে সূত্র অনুযায়ী, অ্যান্ড দেন এম পি প্রাইমের জন্য আমার ফার্স্ট হচ্ছে লম্ব যদি আমি নেই পি প্রাইম ডি প্রাইম হোল স্কোয়ার, পি প্রাইম
ডি প্রাইম হোল স্কোয়ার প্লাস এখানে কত এম ডি প্রাইম, সো এম ডি প্রাইম হোল স্কোয়ার। এখন দেখেন পিডি স্কোয়ারের ভ্যালুটা কত ধরছিলাম আমরা, এ ধরে নিয়েছিলাম। পিডি এর জন্য আমরা ভ্যালুটা এ ধরছি এবং ডিএম এর জন্য আমরা ভ্যালুটা এক্স ধরছি। সো আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অ্যান্ড দেন এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এই ক্ষেত্রে আমি লিখতে পারি পি প্রাইম ডি প্রাইম স্কোয়ার যেহেতু, তার মানে বি রুট ওভার বি স্কোয়ার অ্যান্ড দেন এখানে এম ডি প্রাইম স্কোয়ার। এখন আমার এতটুকু যদি এক্স হয়, এতটুকু ভ্যালু যদি এক্স হয় এবং ডি থেকে ডি প্রাইম যদি আমি এক্স ধরি, তাহলে আমার এতটুকু ভ্যালু নিশ্চয়ই কত হবে, সি মাইনাস এক্স, সি মাইনাস এক্স, তাই না? সো আমি এখন এখানে করবো যে বি স্কোয়ার প্লাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এখন আমার ইকুয়েশনটা আসে এক্স এস ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমি যদি উভয় পক্ষকে ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কি হচ্ছে, যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন করি দেন এখানে থাকবে ডিএস বাই ডিএক্স। আর আমি যদি রুটকে ডিফারেন্সিয়েশন করি, আমরা রুটের সূত্র কি জানি, আমরা রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি জানি, ডি, মনে করেন ডিডি এক্স অফ রুট এক্স। এখন রুট এক্স এর সূত্রটা আমরা জানি 1/2 রুট এক্স। কিন্তু এখানে দেখেন এখানে কি এক্স আছে, না এখানে এক্স নাই, এখানে রুটের নিচে আছে এক্স স্কোয়ার। যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে আমাকে এখানে চেইন রুল ইউজ করতে হবে এন্ড আমাকে এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেক্ষেত্রে আমার কত আসবে, সেক্ষেত্রে আমি যদি এক্সকে এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমার আবার আসবে 2x, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ডিফারেন্সিয়েশনে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এখন আমি পুরোটাকে নর্মাল ডিফারেন্সিয়েশন করবো, সেক্ষেত্রে কি আসে দেখি আমরা ভ্যালুটা। ফার্স্ট অফ অল রুট আছে, রুটের জন্য আমার 1/2 আসলো অ্যান্ড দেন আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ার চেইন রুল ইউজ করতে হবে সেই হিসেবে আমি আবার রুল ইউজ করবো। সেক্ষেত্রে আমার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমার আসবে 2x, সিম্পল ডিফারেন্সিয়েশন সূত্র। অ্যান্ড দেন আমি সেম কাজটা করবো এখানে, এখানেও আমার আসবে হাফ অ্যান্ড দেন উপরেরটার জন্য 1/b স্কোয়ার প্লাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমাকে সি মাইনাস এক্স হোল স্কোয়ারকে আবার চেইন রুল ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমার কি আসবে, সেক্ষেত্রে আমি ফার্স্টে 2টা সামনে আসবে অ্যান্ড দেন 2 সি মাইনাস এক্স। তো এখানে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এখানে এই 2 আর এই 2 কাটা যেতেছে, সেম ভাবে এখানে এই 2 এবং এই 2 কাটা যেতেছে। তো আমি জাস্ট জিনিসটা কাজ করব। এখন দেখেন এখানে এসটা কি ছিল, এসটা ছিল যে আলোর অতিক্রান্ত পথ, টোটাল অতিক্রান্ত পথ হচ্ছে এস। সে পি বিন্দু থেকে ট্রাভেল করে এম এ আসে, এম থেকে পি প্রাইমে আসে, এটাই হচ্ছে এস। এখন ফার্মেটের ল কি বলছিল, ফার্মেটের ল বলছিল যে আলো যখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায় সেক্ষেত্রে যা রিফ্লেকশন বা রিফ্লেকশন যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আলোর আইদার মিনিমাম পথ ট্রাভেল করে অথবা ম্যাক্সিমাম ট্রাভেল করে। সেই জন্য এই যে মিনিমাম পথ ট্রাভেল করে সেটা একটা কনস্ট্যান্ট মান। যেহেতু এটা একটা কনস্ট্যান্ট মান এবং আমরা কি জানি একটা ডিফারেন্সিয়েশন যখন আমরা করবো ডিডি এক্স অফ কনস্ট্যান্টের জন্য, সেক্ষেত্রে ভ্যালুটা কি আসবে, সেক্ষেত্রে ভ্যালুটা অবশ্যই জিরো আসবে, সেক্ষেত্রে ভ্যালুটা অবশ্যই জিরো আসবে। তো আমি এখানেও কি করতে পারি, এখানে আমি সিম্পলি জিরো বসাইতে পারি, ডিডি এক্স অফ এস ইকুয়াল টু জিরো। অ্যান্ড দেন এখান থেকে আমি জাস্ট নর্মালি কাজ করি, আমার কি আসছে সেখানে 1/√ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 1/√ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এই সাইডের জন্য আসতেছে আমার সি মাইনাস এক্স রুট ওভার বি স্কোয়ার প্লাস সি মাইনাস এক্স স্কোয়ার, সি মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে যেহেতু সি মাইনাস এক্স আছে সেক্ষেত্রে এখানে আমার মাইনাস আসবে অ্যাকচুয়ালি। যখন আমি মাইনাস এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করবো তখন আমার মাইনাসটা অবভিয়াসলি সামনে আসবে, যেটা আমার দেওয়া হয় নাই। সো এখন আমি নিচে একটু যদি গুছিয়ে লিখি কিরকম আসে, আমি এই সাইডে লিখতে পারি 1, আচ্ছা ওয়েট এটা পরে করি, 0 ইকুয়াল টু, এখন দেখেন 1/√ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা কিসের সূত্র বসাতে পারি, আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটা চেক করি, আয়ের অ্যাঙ্গেলটা চেক করি, আয়ের অ্যাঙ্গেলটা যদি আমরা চেক করি সেক্ষেত্রে দেখবেন আই এখান থেকে একটা লম্ব আসতেছে, তার মানে এখানে আমি বলতে পারি না এটাও একটা আয়ের সমান, এখান থেকে আবার লম্ব থেকে একটা অ্যাঙ্গেল যেতেছে অ্যান্ড দেন এই পি থেকে পিডি প্রাইম এটাও একটা লম্ব, সেক্ষেত্রে এখানেও আমি বলতে পারি এটাও আর, এটা হচ্ছে একান্তর কোণের নিয়ম। সো আই এখানে যদি আই হয় এখানে আই হয়। এখন এই আয়ের ভ্যালুটা কি হবে, এই আলুটাকে যদি আমি সাইনে কনভার্ট করি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা কোণ থাকে সেটাকে আমরা ভূমি ধরি, তার অপোজিট ভ্যালুটাকে আমরা লম্ব ধরি, সেই ক্ষেত্রে কি হবে আমার এক্স ডিভাইডেড বাই পিএম। পিএমটা কি, পিএমটা হচ্ছে এখানে অতিভুজ, আমরা সাইনের সূত্র কি জানি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই লম্ব বাই যদি অতিভুজ হয় তার মানে এখানে এক্স ডিভাইডেড বাই আমার পিএম আসবে। পিএম এর ভ্যালুটা কি, পিএম এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে অলরেডি বের করছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এখানে দেখেন, আচ্ছা এখানে এক্স হবে নট ওয়ান, এখানে এক্স হবে। এখন দেখেন এখানে এক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স রুট ওভার এক্সকে সাইন আই, সাইন আই।
আমি একবার রিক্যাপ করি জিনিসটা। এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এর অপোজিট অ্যাঙ্গেলটা কি হবে? এর অপোজিট অ্যাঙ্গেলটা লম্ব হবে। লম্বের ভ্যালুটা কি? লম্ব ডিএম। ডিএম এর ভ্যালুটা কত? ডিএম এর ভ্যালু হচ্ছে এক্স। আর লম্ব বাই অতিভুজ, সাইনের সূত্র কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। এখানে অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে পিএম। পিএম এর ভ্যালুটা কি? পিএম এর ভ্যালু আমরা এখান থেকে বের করছি √a² প্লাস এক্স স্কোয়ার। সো এখানে আমার কি আসে? আমি ডিরেক্টলি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। যেহেতু লম্ব বাই অতিভুজ আছে, তার মানে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু সাইন আই। এবং সেম ভাবে আমি এটারও সেম কাজ করতে পারি। এখানে দেখেন আমার এটাটুকু হইতেছে কত? আর যদি হয়, এটা হচ্ছে আমার লম্বর ভ্যালু কত? সি মাইনাস এক্স। আমার উপরে আছে কত? সি মাইনাস এক্স। এবং অতিভুজের ভ্যালু কত হবে? অতিভুজের ভ্যালু হবে পি প্রাইম এম। পি প্রাইম এম এর ভ্যালু আমরা কত জানছি? √b² প্লাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে সেটাই আছে। তার মানে আমি এখানে কি বলতে পারি? সাইন আর। তার মানে আলটিমেটলি আমার রেজাল্টটা কি আসে? সাইন আই ইকুয়াল টু, আমি যদি সাইন আরটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমার ভ্যালু থাকে সাইন আই ইকুয়াল টু সাইন আর। সাইন আর। সো উভয় পক্ষ থেকে যদি আমি সাইন সরাই দিই, আলটিমেটলি আমার কি আসে? আই ইকুয়াল টু আর। এটাই হচ্ছে আমার প্রমাণ। এবং এই প্রমাণ থেকে আমি কি বলতে পারি? যে কোনো একটা আপাতন রশ্মি নর্মাল টু দ্য সারফেসের সাথে যে কোণ তৈরি করে, তার প্রতিফলিত রশ্মি নর্মাল টু দ্য সারফেসে যে কোণ তৈরি করে, সেই দুটো সেম হবে। অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা ছিল আমাদের প্রতিফলনের জন্য। এবং আমাদের প্রতিফলনের জন্য যেমন দুইটা সূত্র আছে, প্রতিসরণের জন্য দুইটা সূত্র আছে। তো তার আগে আমরা একটু প্রতিসরণ জিনিসটা নিয়ে একটু জানবো। কি রিফ্লেকশন বা প্রতিসরণ আমরা প্রিভিয়াসলি হয়তো এইচএসসিতে দেখে আসছি প্রতিসরণ। এখন প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে, যখন অন্য একটা মাধ্যমে পাস করে বা ট্রাভেল করে, তখন সে নর্মাল টু দ্য সারফেস অর্থাৎ এই যে সারফেসের উপর যে লম্বটা থাকে, সেই সারফেসের দিকে অথবা তার বিপরীত দিকে কিছুটা হলেও বেন্ড হয়। এটাকে রিফ্লেকশন বলা হয়। এখন যদি আমি এই উদাহরণ যে বলি, মনে করেন এই পয়েন্ট থেকে আলোটা ট্রাভেল করতেছে অ্যান্ড ও বিন্দুতে আপাতিত হলো। এখন এই মিডিয়ামটাকে আমি আই মিডিয়াম দিলাম এবং এই মিডিয়ামটাকে আমি আই প্রাইম মিডিয়াম দিলাম। এখন আই প্রাইমের ডেন্সিটি আই এর থেকে বেশি, অর্থাৎ আলো কম ডেন্সিটির এরিয়া থেকে বেশি ডেন্সিটির এরিয়ায় ট্রাভেল করতেছে। এখন আলো যখন এ পয়েন্ট থেকে ট্রাভেল করতেছে, সে ওতে আসলো, ওতে থেকে আসার পরে তার নর্মালি কিসে আসার কথা? এই বরাবর আসার কথা, নর্মালি এখান থেকে এই প্রাইমে আসার কথা। কিন্তু সেটা হয় না বাস্তবে কি হয়? আলো কিছুটা হলে বেন্ড হয়ে যায়। এটা এখন নর্মাল টু দ্য সারফেসের নর্মালি আইদার কাছে থাকতে পারে অথবা তার বিপরীত দিকে যেতে পারে। এটা ডেন্সিটির উপর ডিপেন্ড করে। সো এখন সে কি হলো? আলোটা এইখান থেকে আসলো অ্যান্ড কিছুটা সে নর্মাল টু দ্য সারফেসে এখানে আসলো। এখন সে নতুন একটা কোণ তৈরি করলো নর্মাল টু দ্য সারফেসে, যেটাকে আমরা আর বলতেছি, বা রিফ্রেক্টিভ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর এখান থেকে যে সে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, আমি ধরলাম এটার নর্মাল টু দ্য সারফেস হচ্ছে এন, এখান থেকে এন ও এন প্রাইম। এখন এই যে আইকনের ভ্যালু এবং আর কোণের ভ্যালু, এটা কিন্তু সেম হচ্ছে না। রিফ্লেকশনের ক্ষেত্রে আইকনের ভ্যালু এবং আর কোণের ভ্যালু সেম হচ্ছে না। তো এখান থেকে তার আসার কথা এ ও এ প্রাইম বরাবর। তো আমি এতটুকু অ্যাঙ্গেলকে ডি ধরলাম। যদি আমি এতটুকু অ্যাঙ্গেলকে ডি ধরি, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে ডি ইকুয়াল টু আই মাইনাস আর। এই পার্টিকুলার সিনারির জন্য ডি ইকুয়াল টু আই মাইনাস আর। তো এটাই হচ্ছে রিফ্লেকশনের একটা উদাহরণ। তাহলে রিফ্লেকশনের সংজ্ঞা যদি আমি আরেকবার বলি, when a ray of light passes from one medium to another medium, the phenomenon of bending of light ray towards or away the normal is called refraction. তো এটাই ছিল রিফ্লেকশনটা। এখন রিফ্লেকশনের সাথে আমাদের রিফ্লেকশনের দুটো ল আছে, প্রতিসরণেরও দুটো ল আছে, যেমন আমাদের প্রতিফলনের যেমন দুটো ল ছিল। কিন্তু তার আগে আমাদের একটু একটা কনসেপ্ট দেখতে হবে, সেটা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট ভ্যালু যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আলো এক মিডিয়াম থেকে বা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কতটুকু বেন্ড করবে। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার আই মিডিয়াম। এই মিডিয়ামটাকে আমরা কম ডেন্স বলছিলাম, বা এই মিডিয়ামটা হচ্ছে রেয়ারার। যে মিডিয়ামটা কম ডেন্স সেটাকে আমরা রেয়ার বলি, এবং এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। তো আলো যখন এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে আসতেছে, সেক্ষেত্রে এটার একটা এই মিডিয়ামের জন্য একটা রিফ্লেক্টিভ ইন্ডেক্স থাকবে এবং এই মিডিয়ামের জন্য আরেকটা রিফ্লেক্টিভ ইন্ডেক্স থাকবে। এখানে নিউ 1 এবং নিউ 2 থেকে আমরা বুঝতে পারবো যে আলোটা কত বেশি বেন্ড হবে। সো এটাই হচ্ছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স, একে নিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং প্রত্যেকটা মাধ্যমে নিজস্ব একটা রিফ্লেক্টিভ ইন্ডেক্সের ভ্যালু থাকে। আলোর রিফ্লেক্টিভ ইন্ডেক্স সম্ভবত 1.003 সামথিং, গ্লাসের রিফ্লেক্টিভ ইন্ডেক্স থাকে, তারপর পানিরও নিজস্ব একটা রিফ্লেক্টিভ ইন্ডেক্স থাকে। এখন রিফ্লেক্টিভ ইন্ডেক্স থেকে একটা জিনিস আমাদের বলে রাখা উচিত, সেটা হচ্ছে স্নেলস লটা সম্ভবত আপনাদের ইয়েতে বলা নাই। এখন স্নেলস ল বলতেছে যে সাইন আই হইতেছে ইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইনের ভ্যালু ডিভাইডেড বাই অ্যাঙ্গেল অফ রিফ্রেক্টিভের সাইনের ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে।
একটা কনস্ট্যান্ট মান আসবে। এটাই হচ্ছে আমাদের স্নেলস ল। এই জিনিসটা আপনাদের ইয়েতে বলা নাই, বাট এটা সম্ভবত ম্যাথে আপনাদের কাজে আসতে পারে। তো এখন আমরা দেখব রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফার্স্ট কেস। রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফার্স্ট কেসে যদি রিফ্রেক্টিভ ইন্ডেক্স এখানে নিউ টু গ্রেটার দেন যদি নিউ ওয়ান হয়, সেই ক্ষেত্রে একটা কেস আছে। সো জিনিসটা হচ্ছে মনে করেন নিউ ওয়ান থেকে আলু নিউ টুতে যে আসতেছে, নিউ ওয়ান থেকে আলু নিউ টুতে আসার কারণে তার মধ্যে একটা রিফ্লেকটিভ অ্যাঙ্গেল তৈরি হইতেছে, এবং আমরা প্রত্যেকটা মাধ্যমের জন্য অবভিয়াসলি রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকবে। সো স্নেলস ল থেকে আমরা কি জানি? স্নেলস ল থেকে আমরা জানি যে সাইন আই ডিভাইড বাই সাইন আর একটা কনস্ট্যান্ট মান আসবে। এখন এই কনস্ট্যান্ট মানটা আমরা বের করতে পারি আর ভাগ দ্বারা। সো সাইন আই ডিভাইড বাই সাইন আর হবে এখানে নিউ টু আলুটা নিউ ওয়ান থেকে নিউ টুতে আসতেছে। সো নিউ টু ডিভাইডেড বাই নিউ ওয়ান। এখানে এই ভ্যালুটা যদি নিউ টু গ্রেটার দেন নিউ ওয়ান হয়, তার মানে এই যে নিউ টু ডিভাইড বাই নিউ ওয়ান, এই ভ্যালুটা অবশ্যই একের থেকে বড় আসবে। এই ভ্যালুটা অবশ্যই একের থেকে বড় আসবে, কারণ নিউ টু এর ভ্যালুটা নিউ ওয়ানের থেকে বেশি। যদি এরকম হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা বলতে পারি যে সাইন আই, তাহলে আমি বলতে পারি যে সাইন আই গ্রেটার দেন সাইন আর, সাইন আই গ্রেটার দেন সাইন আর। আমি সাইন আরটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে আমি সাইন আই এর ভ্যালুটা সাইন আর থেকে বেশি, বা আমি যদি উভয় পক্ষ থেকে সাইনের ভ্যালুটা সরে দিই, সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? আই গ্রেটার দেন আর। তার মানে আলো যদি একটা কম রিফ্লেকটিভ ইন্ডেক্স থেকে বেশি রিফ্লেকটিভ ইন্ডেক্সে আসে এবং নিউ টু গ্রেটার দেন যদি নিউ আর হয়, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো তার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের মান অ্যাঙ্গেল অফ রিফ্লেকটিভের থেকে বেশি হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের মান অ্যাঙ্গেল অফ রিফ্লেকটিভের থেকে বেশি হবে। এটা ছিল কেস ওয়ান। এখন কেস টুতে কি বলতেছে? কেস টু হচ্ছে এটার এক্স্যাক্টলি বিপরীত। কেস টুতে বলতেছে যে নিউ টু যদি নিউ ওয়ানের থেকে ছোট হয়, অর্থাৎ আলো যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসে। অর্থাৎ এখানে আমরা কি দেখছিলাম? এখানে আমরা দেখছিলাম যে আলো একটা রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসতেছে। বাট এখন আমাদের কেস টুতে বলতেছে যদি আলো ডেন্সার মিডিয়াম থেকে, অর্থাৎ আলো যদি এই ডেন্সার মিডিয়াম থেকে যদি একটা রেয়ারার মিডিয়ামে আসে, সেই ক্ষেত্রে নিউ টু এর মানটা নিউ ওয়ানের থেকে ছোট হবে। এখন আমরা এখান থেকে আবার কি করতে পারি? আবার এই সেম জিনিসটা আমরা ফলো করলাম স্নেলস ল থেকে, যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ডিভাইড বাই সাইন আর ইকুয়াল টু নিউ সাইন আই ডিভাইড বাই নিউ টু ডিভাইডেড বাই নিউ ওয়ান। এখন নিউ টু এর ভ্যালু কিন্তু নিউ ওয়ানের থেকে ছোট। নিউ টু এর ভ্যালু যেহেতু নিউ ওয়ানের থেকে ছোট, তার মানে এই দুইটার ভাগফল অবশ্যই একের থেকে ছোট আসবে, তাই না? নিউ টু এর ভ্যালু যদি নিউ ওয়ানের থেকে ছোট হয়, তো এখন দেখেন আমরা কি করতে পারি? আমরা আবার সাইন আইটাকে সাইন আরটাকে আমি আবার এই সাইডে আনতে পারি। যদি আমি সাইন আরটাকে এই সাইডে আনি, সেই ক্ষেত্রে আমার কি হতেছে? সাইন আই লেস দেন সাইন আর, অ্যান্ড দেন উভয় পক্ষ থেকে আমি যদি সাইন সরাই দিই, তাহলে আমার আসতেছে আই লেস দেন আর। তার মানে কি বুঝাইতেছে? যে আমার যে ইনসিডেন্সের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থাকবে, সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকটিভের থেকে ছোট হবে। আমরা প্রিভিয়াসলি দেখছি যে আলো যখন রেয়ারার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামে আসে, তখন ইনসিডেন্সের আয়ের ভ্যালুটা আর এর থেকে বড় হয়, আর এর ভ্যালুটা ছোট হয় এবং আয়ের ভ্যালুটা বড় হয়। কিন্তু যখন আলো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসবে, তখন আয়ের ভ্যালুটা ছোট হবে, এবং আর এর ভ্যালুটা, এখানে যে আর এর ভ্যালুটা বা রিফ্লেকটিভ ইন্ডেক্সের মান, সেটা বড় হবে, অর্থাৎ আর গ্রেটার দেন আই, এবং এখানে হচ্ছে আই গ্রেটার দেন আর। এখন এটা ছিল আমাদের দুইটা কেস। এখন আরও একটা কেস আছে সেই ক্ষেত্রে। আচ্ছা, কেস থ্রিটার ক্ষেত্রে কি হইতেছে? কেস থ্রিতে আমরা যদি এরকম হয় যে আপনার কাছে মনে করেন একটা আলো আছে এবং এটা হচ্ছে আমার নর্মাল টু দ্য সারফেস, এখানে এন প্রাইম হইতেছে নর্মাল টু দ্য সারফেস। এতক্ষণ আমরা দেখছি যে নর্মালি আলো এইভাবে আসতেছে, এখান থেকে বেন্ড হইতেছে, নর্মালের কাছে থাকতেছে কিংবা নর্মাল থেকে দূরে যেতেছে। কিন্তু কেস থ্রিতে বলতেছে যে আলো যদি এক্স্যাক্টলি এই নর্মাল টু দ্য সারফেসে বরাবর হয়, অর্থাৎ এন ও বরাবর আলো যদি ট্রাভেল করে, এবং ও এন বরাবরও সে যদি রিফ্লেক্ট হয় উইদাউট, সে যদি বেন্ড না করে, সেই ক্ষেত্রে আয়ের ভ্যালু কত আসবে? সেক্ষেত্রে অবশ্যই আয়ের ভ্যালু 0, এবং রিফ্লেকশনের সময়ও সে বেশি একটা চেঞ্জ হয় নাই, এবং সেই ক্ষেত্রেও আর এর ভ্যালু 0, এবং সেই ক্ষেত্রে তাহলে রিফ্লেকটিভ ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন রিফ্লেকটিভ ইন্ডেক্সের ভ্যালুর মান, যেমন আমি প্রিভিয়াসলি বলছিলাম বাতাসের ক্ষেত্রে 1.003 এমন কিছু একটা ভ্যালু ছিল, আমি শিওর না। গ্লাসের ক্ষেত্রে একটা, পানির ক্ষেত্রে একটা, তেলের জন্য আরেকটা ভ্যালু হবে। তো এই ভ্যালুটা আমরা কিভাবে পাই? রিফ্লেকটিভ ইন্ডেক্সের সূত্র হইতেছে নিউ ইকুয়ালস টু সি বাই ভি। সি হইতেছে আলোর স্পিড ভ্যাকিউমে বা মহাকাশে আলোর যে স্পিড 3 × 10⁸ সামথিং, আর ভি হইতেছে আলোর আমরা যেই মাধ্যমে বের করব সেই মাধ্যমে স্পিড। তো এখন যদি আমি বাতাসে বের করতে চাই রিফ্লেকটিভ ইন্ডেক্সের মান, সেই ক্ষেত্রে আমি ফার্স্টে সি এর ভ্যালুটা বসাবো, এন্ড বাতাসে আলোর স্পিডের মানটা বসাবো, এন্ড দেন যে এটার ভগ্নাংশের রেজাল্ট আসবে সেটাই হবে বাতাসের রিফ্লেকটিভ ইন্ডেক্সের মান। এখন আমার কোশ্চেন হচ্ছে যে যদি এখানে
আয়ের ভ্যালু 0 হয়, আর এর ভ্যালুও 0 হয়, সেক্ষেত্রে নিউ এর ভ্যালুটা কত হবে, রিফ্লেক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত হবে? তো আমরা নরমালি আলোর সূত্র কি জানি, সি ইকুয়ালস টু নিউ বাই ল্যামডা। আমরা প্রিভিয়াসলি এইচএসসিতে হয়তো শিখে আসছি এটা। এখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ। নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মান আর ল্যামডাটা হচ্ছে এর মান, ওয়েভলেন্থের মান। সো ভি এর ক্ষেত্রে কি হবে, ভি হচ্ছে যেই মাধ্যমে আমরা বের করতেছি সেই মাধ্যমে আলোর বেগের মান, সেই ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সির মানটা সেম থাকবে আর ল্যামডার মান বা ওয়েভলেন্থের মানটা চেঞ্জ হবে। সো ল্যামডা ইকুয়ালস টু, এখন আমি যদি সি এবং ভি এর ভ্যালুটা এখানে বসাই সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমি ফার্স্ট লিখতে পারি নিউ ল্যামডা ডিভাইডেড বাই নিউ ল্যামডা এম। এখন আমার এখানে নিউ নিউ কাটা যেতেছে অবভিয়াসলি। তো আলটিমেটলি আমার রেজাল্টে কি আসতেছে, আলটিমেটলি আমার রিফ্লেকটিভ ইন্ডেক্সের মানটা আসতেছে ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা এম। সো আমি তিনটা যদি একবার রিক্যাপ করি, প্রথমে হতেছে যখন আমার রিফ্লেকটিভ ইন্ডেক্স নিউ 2 গ্রেটার দেন নিউ 1 হয়, যেখানে কিনা আলো রেয়ার আর মিডিয়াম থেকে, আলো কিন্তু এই জিনিসটা মেনশন করতে হবে যে আলো রেয়ার আর মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে পাস করতেছে সেই ক্ষেত্রে বা এন্টার করতেছে, সেই ক্ষেত্রে নিউ 2 গ্রেটার দেন নিউ 1 হয়, সেক্ষেত্রে আমি প্রমাণ করতে পারি যে আই গ্রেটার দেন আর হবে। আর যদি সেটার বিপরীত হয়, যদি নিউ 2 লেস দেন নিউ 1 হয়, কিংবা আলো যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার আর মিডিয়ামে আসে, সেই ক্ষেত্রে আই লেস দেন আর হবে। এবং আরেকটা কেস যেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আয়ের ভ্যালু যদি 0 হয়, আর এর ভ্যালু যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমার নিউ এর মানটা হবে ল্যামডা বাই ল্যামডা এম। এটাই ছিল আমাদের রিফ্লেকশন। এখন আমরা দেখব লজ অফ রিফ্লেকশন। আমরা রিফ্লেকশনে যেমন দুইটা ল দেখছি, রিফ্লেকশনেও আমরা ঠিক দুইটা লই দেখব। এখানে বলতেছে, ফার্স্ট লতে বলতেছে যে দ্য ইনসিডেন্ট রে বা আপাতন রশ্মি, দ্য রিফ্লেক্টেড রে বা প্রতিসরিত রশ্মি এবং দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য ইনসিডেন্স অল লাই ইন ওয়ান প্লেন। অর্থাৎ আমরা ল অফ রিফ্লেকশনের ফার্স্ট লতে যেটা দেখছিলাম, এখানে এক্স্যাক্টলি সেম লটাই, খালি পার্থক্য হচ্ছে ওখানে রিফ্লেকশন ছিল আর এখানে হচ্ছে রিফ্র্যাক্টেড রে। সো ইমাজিন এখানে একটা সারফেস আছে বা এখানে একটা প্লেন আছে, এখান থেকে তার নর্মাল টু দ্য সারফেস কি হবে, এই প্লেনের এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে, এই প্লেনের এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে। অ্যান্ড দেন এখান থেকে একটা আলো আসতেছে, আলোটা এখান থেকে রিফ্র্যাক্টেড হয়ে কিছুটা বাঁকায় গেল, অ্যান্ড দেন এখান থেকে হলো। এখন ফার্স্ট ল বলতেছে যে এই সব কিছু, এই যে নর্মাল টু দ্য সারফেস, অর্থাৎ এখানে এন প্রাইম এন প্রাইম এবং ইনসিডেন্ট রে, যেটা হয়তো এ এবং ও বিন্দু ধরলাম এবং ও থেকে আমরা বি বিন্দু ধরলাম, এই সকল এই তিনটা জিনিসই হচ্ছে আমার একটা প্লেনে, একটা সিঙ্গেল প্লেনে থাকবে। এটি হচ্ছে ল অফ রিফ্লেকশনের ফার্স্ট ল। আমাদের ল অফ রিফ্লেকশনে ছিল রিফ্লেক্টেড বদলে জাস্ট রিফ্লেক্টেড রে ছিল। তো এটা ছিল ফার্স্ট ল। এখন আমরা দেখব ল অফ রিফ্লেকশনের সেকেন্ড ল। এখন দেখেন আমাদের কাছে একটা আলো আছে, আলোটা মনে করেন এই বিন্দু থেকে, এই বিন্দুটাকে আমরা পি বিন্দু দিলাম, পি বিন্দু থেকে সে এম বিন্দুতে আসলো, এম বিন্দু থেকে সে এটাকে কিছুটা প্রতিসরিত হলো, প্রতিসরিত হওয়ার কারণে সে পি প্রাইমে পৌঁছালো। এখন তার নর্মাল টু দ্য সারফেস আমি ধরলাম এন প্রাইম, নর্মাল টু দ্য সারফেসকে আমি এন প্রাইম ধরলাম এবং এই বরাবর আমি এন ধরলাম, এবং এই যে প্লেনের উপর সে আপাতিত হতেছে সেই প্লেনটাকে আমি ধরলাম এক্স ওয়াই প্লেন, প্লেনটাকে আমি ধরলাম এক্স ওয়াই প্লেন। এখন এই মাধ্যমটাকে, যে মাধ্যম থেকে আলো ইনসিডেন্ট হইতেছে বা আপাতিত হইতেছে, সেই মাধ্যমটাকে আমি নিউ ওয়ান ধরলাম, এবং যে মাধ্যমে সে প্রতিসরিত হতেছে অর্থাৎ এম পি প্রাইম যে মাধ্যমে, সেই মাধ্যমটাকে আমি নিউ টু ধরলাম, নিউ টু। এখন আমার এই কোণটাকে পি এম এন অর্থাৎ ইনসিডেন্স রে নর্মালের সাথে যে কোণটা তৈরি করতেছে সেই কোণটাকে আমি আই ধরতেছি, আর রিফ্লেক্টেড রে তার নর্মাল টু দ্য সারফেসের সাথে যে কোণটা তৈরি করতেছে সেটাকে আমি আর ধরতেছি। এখন পি প্রাইম থেকে আমি যদি একটা লম্ব টানি এক্স ওয়াই তল পর্যন্ত, এবং আমি ওই তল যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে আমি ডি প্রাইম বললাম, এবং আবার পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপর আমি আরও একটা লম্ব আঁকলাম, এবং এই লম্বটা এক্স ওয়াই প্লেনের সাথে যে বিন্দুতে মিলিত হয় তাকে আমি ডি বললাম। এখানে পি ডি ভ্যালু আমি এ ধরলাম এবং পি প্রাইম ডি ভ্যালু আমি বি নিলাম। এখন এখান থেকে এক্স বিন্দু থেকে বা এই ডি বিন্দু থেকে সে যেই নর্মাল টু দ্য সারফেসের যে ডিস্টেন্স আছে অতটুকু আমি এক্স ধরলাম। অ্যান্ড এখান থেকে পি বিন্দু থেকে ডি প্রাইম বরাবর, পি বিন্দু থেকে এতটুকু ডি প্রাইম পর্যন্ত আমি সি ধরলাম, পি বিন্দু থেকে সি প্রাইম পর্যন্ত সি নিলাম। এখন এটা হচ্ছে আমার মোটামুটি একটা ফিগার। এখন সেকেন্ড ল বলতেছে যে দ্য রেশিও অফ দ্য সাইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে, অর্থাৎ আই এর যে সাইন ভ্যালুটা আছে অর্থাৎ সাইন আই, এবং এখানে রেশিও বলছে তার মানে এটা নিচে কিছু একটা থাকবে। রেশিও অফ দ্য সাইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সাইন অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনটা, এখানে রিফ্লেকশন হতেছে কত, আর, তাহলে সাইন আর এর ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। রিফ্লেকশন ইজ এ কনস্ট্যান্ট অফ এ গিভেন পেয়ার অফ মিডিয়া, অর্থাৎ সাইন আই এবং সাইন আর এর ভ্যালু একটা কনস্ট্যান্ট আসবে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ রিফ্লেকশন। এখন আমি এখানে এত হাবিজাবি কেন করলাম, সেটার কারণ হচ্ছে আমাকে এখন এই জিনিসটা প্রমাণ করতে হবে।
তো যেহেতু আমি ডেরিভেশন করবো, তো আমি এখানে একবার জিনিসগুলো একবার ক্লিয়ারলি দেখাই। এখানে পিডি সমান আমি এ নিছি, পিডি সমান আমি এ নিছি, অ্যান্ড পি প্রাইম ডি প্রাইম সমান আমি কি নিতেছি, পি প্রাইম ডি প্রাইম সমান বি। তারপর আমি ডি থেকে এম পর্যন্ত আমি ডি থেকে ডি প্রাইম, সরি, ডি থেকে ডি প্রাইম আমি ডি থেকে ডি প্রাইম ইকুয়াল টু সি। তারপর ডি থেকে এম এর ভ্যালু কত নিছি, ডি থেকে এম এর ভ্যালু সমান এক্স। তো এটা হচ্ছে আমি 4টা ভ্যালু এরকম নিছি। এখন এখান থেকে আমার আগে যেরকম আমি প্রমাণ করছিলাম ল অফ রিফ্লেকশনে, সেখান থেকে আমি এবারও আমি ল অফ রিফ্লেকশন প্রমাণ করবো এক্স্যাক্টলি মোটামুটি সেম মেথডই। এর আগেরবার আমরা কি করছিলাম, এর আগেরবার আমার টোটাল যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সটাকে আমরা এস ধরছি, মানে আলোর অতিক্রান্ত টোটাল ডিস্টেন্সটাকে এস ধরছি। এখানে আলোর টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স কি, সে পি বিন্দু থেকে এম বিন্দুতে আসে, এম বিন্দু থেকে সে একটু বেন্ড হয়, এন্ড দেন সেখান থেকে এম প্রাইম। তো আমি ধরতেছি তার টোটাল অতিক্রান্ত পথ হচ্ছে এস, আগেরবার এস ধরছিলাম এবারও, এবং সার এই পথটা কি, পি প্রাইম ইজ ইকুয়াল টু পি প্রাইম। সো এর আগেরবারের মতো আমি এখানে পি এম এবং পি এম প্রাইমকে ভাগ করে দিতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা হচ্ছে আমার কাছে এর আগের বার কি হয়েছিল, যখন রিফ্লেকশনে কাজ করতেছিলাম তখন আমাদের একই মিডিয়ামের মধ্যেই আলোটা ছিল, কিন্তু এখন আলোটা দুইটা মিডিয়ামের মধ্যে, একটা হচ্ছে নিউ ওয়ান আর একটা হচ্ছে নিউ টু। যেহেতু দুইটা মিডিয়ামের মধ্যে, সো আমার একটু লিমিটেশন আসে, এবং আমি যে কাজটা করবো, ইজ ইকুয়াল টু পিএম প্লাস পিএম প্লাস এমপি প্রাইম এভাবে লিখতেছি, কিন্তু সে নিউ ওয়ান থেকে যেহেতু নিউ টু তে আসতেছে, তাহলে আমি সাথে জাস্ট এখানে একটা রেখে দিব, নিউ ওয়ান এন্ড দেন নিউ টু। যেহেতু রিফ্লেকটিভ ইন্ডেক্সটা আমাকে এখানে মেনশন করতে হবে, যেহেতু দুইটা রিফ্লেকটিভ ইন্ডেক্স ভিন্ন। সো এটাই হচ্ছে তার টোটাল অতিক্রান্ত পথ। যখন আলো ও এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, তখন আমাকে এইভাবে রিফ্লেকটিভ ইন্ডেক্সটাকে গুণ করে দিতে হবে। সো এখন আমি আগের বারের মতনই পিএম এর ভ্যালুটা বসাবো। পিএম এর ভ্যালুটা কি হবে, এখানে রুট ওভার পিএম হইতেছে অতিভুজ, তার মানে রুট ওভার পি ডি স্কোয়ার, প্লাস ডি এম স্কোয়ার। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এমপি প্রাইমের ভ্যালুটা কি হবে, এটার ক্ষেত্রে হবে ডি প্রাইম এম স্কোয়ার প্লাস ডি প্রাইম পি প্রাইম স্কোয়ার। তো এখানে নর্মালি নিউ ওয়ানটা থাকবে তার সাথে, এন্ড দেন রুট ওভার পিএম এর জন্য কি হচ্ছে, পিএম এর জন্য পিডি স্কোয়ার প্লাস, আমরা এখানে পিথাগোরাসের সূত্র ইউজ করতেছি, ডিএম স্কোয়ার। সো নিউ টু, আগে নিউ টু তার মতোই থাকবে, এন্ড দেন এম পি প্রাইমের জন্য, এম থেকে পি প্রাইমের জন্য এখানে অতিভুজ এটা, আর লম্ব হইতেছে পি প্রাইম ডি প্রাইম স্কোয়ার, সো পি প্রাইম ডি প্রাইম স্কোয়ার প্লাস এখান থেকে আসবে এম ডি প্রাইম স্কোয়ার, এখানে রুট উপরে থাকবে। সো এখন আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, আমি যদি পি প্রাইমের জন্য পিডি প্রাইমের জন্য ভ্যালুটা বসাই, সেক্ষেত্রে আমার পিডি প্রাইমের ভ্যালু কত ছিল, সরি জাস্ট পিডি ভ্যালু ছিল এ, তার মানে আমি এখানে লিখতে পারবো রুট ওভার এ স্কোয়ার প্লাস, এখানে এটা ডি এম প্রাইমের জন্য ডি এম প্রাইমের ভ্যালু কত ছিল আমার, এখান থেকে এতটুকু আমি এক্স ভ্যালু নিয়েছিলাম, সো এক্স স্কোয়ার, এন্ড দেন নিউ টু, দেন হচ্ছে আমার নিউ টু রুট ওভার পি প্রাইম ডি। এখন পি প্রাইম ডি প্রাইমের ভ্যালু আমি কত নিছি, পি প্রাইম ডি প্রাইমের ভ্যালু নিছি আমি বি, সো আমি এখানে সিম্পলি লিখে দিই বি স্কোয়ার প্লাস, এখন দেখেন আমার ডি থেকে ডি প্রাইমের ভ্যালু কত, সি, ডি থেকে ডি প্রাইমের ভ্যালু সি, অ্যান্ড ডি থেকে এম এর ভ্যালু কত, ডি থেকে এম এর ভ্যালু হইতেছে এক্স। তাহলে আমি যদি এতটুকু ভ্যালু বের করতে চাই এম থেকে ডি, তাহলে কি হবে, অবভিয়াসলি এটা সি মাইনাস এক্স হবে। তো আমি সিম্পলি জাস্ট এখানে লিখে দিই সি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এতটুকু আমার ভ্যালু আসে, আমার আগের বারের মতন কিন্তু আমি এখন সেম কাজই করতেছি। আগের বারে যেরকম আমি প্রথমে একটা ডিস্টেন্স নেই, ডিস্টেন্সটাকে আমি ভাঙার পরে ভ্যালুগুলো বসাই, এন্ড দেন কি করছিলাম, আমি এটাকে ডেরিভেশন করে দিয়েছিলাম। যখন আমি ডেরিভেশন করতেছি তখন আমার ভ্যালুটা এরকম হচ্ছে ডিএস, আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেশনটা করতেছি, ডিএস ইকুয়াল টু ডিএক্স। সো আমার এতটুকুর জন্য কি আসছে, এখানে নিউ ওয়ানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্রতিটা মাধ্যমের যে রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। সো এখানে আমার নিউ ওয়ানটা সামনে আসবে, এন্ড দেন ইন্টু 1/2 ইন্টু 1 না, নিচে থাকবে রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার। আমি যেহেতু ডেরিভেশন করে দিচ্ছি এক্স এর সাপেক্ষে আমি এখানে ডেরিভেশন করতেছি। আমি আরেকবার যে সূত্রটা বলে দিই, ডেডিও এক্স রুট ওভার এক্স এর সূত্র বসেছে, যেটা সূত্র কি ছিল 1/2 রুট এক্স। তো এখানে এটাই হচ্ছে 1/2 রুট এক্স, এখানে আমার 2 এর এই 2টা বসে, যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টটা সামনে চলে আসবে ডেরিভেশনের ক্ষেত্রে আমরা জানি। আর রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্ষেত্রে একটা সমস্যা হতেছে যে আমার এখানে নর্মালি এক্স ছিল রুট ওভার, কিন্তু এখানে আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার যেহেতু আছে, তার মানে আমাকে একটা চেইন রুল ইউজ করতে হবে। চেইন রুল ইউজ করলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন সূত্র বসাবো। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন সূত্র কি ছিল, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন সূত্র হইতেছে 2x।
সো নর্মালি আমি জাস্ট এখানে 2x বসাই দিব এখন 2 2x আপনারা অনেকেই বুঝে গেছেন এখানে এক্স কাটা যাবে আগের বারের মতনই এন্ড দেন নিউ 2 এন্ড দেন এখানে আবার একটা 1/2 আসবে সূত্রের 1/2 এন্ড দেন এখানে আমার আবার রুট ওভার বি স্কোয়ার প্লাস সি মাইনাস এক্স হোল স্কোয়ার দেন আবার সি মাইনাস এক্স হোল স্কোয়ার যাবে। সো সেটাকে যদি আমি আলাদা করে ডেরিভেশন করি সেক্ষেত্রে আমার চেইন রুল ইউজ করতে হবে অ্যান্ড দেন চেইন রুল ইউজ করলে আমার যেটা হবে যে মাইনাস সি সরি একটা 2 আসবে, তো 2টা সামনে আসবে আর যেহেতু মাইনাস আছে মাইনাস একটা আসবে মাইনাস এক্সের অ্যান্ড দেন -2 সি মাইনাস এক্স। তো এখানে এই মাইনাসটাকে আমি ডিরেক্টলি সামনেও লিখতে পারি, এই মাইনাসটাকে আমি ডিরেক্টলি যদি সামনে লিখি অ্যান্ড দেন সামনে ওকে। এখন আমি জাস্ট এখানে অবভিয়াসলি আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে এই দুইটা 2 কাটা যাবে, এখানে এই টু কাটা অ্যান্ড দেন এখানেও সেম ভাবে এই টু কাটা যেতেছে। আর এখানে কি হবে এগেইন আমি আমার ফার্মেন্সের ল থেকে কি জানি, ফার্মেন্সের ল থেকে জানি যে আলো যখন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে প্রতিফলিত হয় বা প্রতিসরিত হয় সে অলওয়েজ শর্টেস্ট প্যাথটা চুজ করবে। এখন এই শর্টেস্ট প্যাথটার ভ্যালুটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, তার মানে এস এর ভ্যালুটা এস একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেহেতু এস একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা যখন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ডেরিভেশন করি সেটা অলওয়েজ 0 আসবে। তো এখানে ভ্যালুটা 0 হবে। তো আমি এখানে লিখতে পারি নিউ 1, এখানে থাকতেছে এক্স রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এন্ড দেন এখানে মাইনাস এন্ড দেন আগে নিউ 2 তার মতোই থাকতেছে এন্ড দেন এখানে আবার c মাইনাস এক্স রুট ওভার c মাইনাস এক্স আর এখানে থাকতেছে রুট ওভার b স্কোয়ার রুট ওভার b স্কোয়ার প্লাস c মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখেন এর আগের বার আমরা এই পয়েন্টে আসার পর একটা ইন্টারেস্টিং কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমরা সাইন কোণের ভ্যালু বসাই দিয়েছিলাম। এবারও আমরা এক্স্যাক্টলি সেম কাজ করব। এটা যদি আইকোন হয় তার মানে একান্তর কোণ হিসেবে আমি এটাকেও আইকোন বলতে পারি, এটাও আই এর সমান হবে। সেম ভাবে এটা যদি আর কোণ হয়, এতটুকু ভ্যালু যদি আর হয় আমি এতটুকুকেও আর কোণ বলতে পারি। তো এটা যদি আইকোন হয় এই কোণের বিপরীত বাহুটা কি হবে, আমার লম্ব। আর লম্বের ইয়াটা কি জানি, সরি সাইনের সূত্রটা আমি কি জানি, লম্ব বাই অতিভুজ। সো এটা ডিএম ডিভাইডেড বাই পিএম। সো আমি জাস্ট এখানে যদি ডিএম এর ভ্যালুটা ইউজ করতে পারবো, লম্ব বাই অতিভুজ সাইন আই এর ভ্যালুটা ইউজ করবো এন্ড দেন সাইন আর এর ক্ষেত্রে আমি সেম কাজটা করব। এখানে যদি আমার ডিএম এর ভ্যালু এক্স হয় এবং এটা ভ্যালু যদি পিডি এর ভ্যালু যদি এ হয় তাহলে পিএম এর ভ্যালু কি হবে, পিএম এর ভ্যালু অবশ্যই আমার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, পিথাগোরাস সূত্র অনুযায়ী। আর এখান থেকে আমার এমপি প্রাইমের ভ্যালুটা কি হবে, এমপি প্রাইমের যেহেতু অতিভুজের সূত্র ইউজ করবো আমি এখানেও, অতিভুজ না সরি আমরা পিথাগোরাস সূত্র ইউজ করবো, সেক্ষেত্রে আমার ইয়ার ভ্যালু এখান থেকে আমি পিএম এর ভ্যালু বের করলাম, তাহলে এখানে এম পি প্রাইমের ভ্যালুটা আমি বের করবো, সেটা হচ্ছে আমার রুট ওভার আমার ফার্স্ট অফ অল আমি এম ডি প্রাইমের ভ্যালুটা জানি, সেটা হচ্ছে সি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস আমার আরেকটা যে ভ্যালু আছে সেটা হচ্ছে বি স্কোয়ার লম্ব বাই অতিভুজ। তো এখানে নরমাল পিথাগোরাস সূত্র বসাইছি। তো এখান থেকে তাহলে আমি কি বলতে পারি, নিউ ওয়ানের ভ্যালুটা নিউ ওয়ান এক্স, এটা কি এক্স ছিল লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কিসের সূত্র, লম্ব বাই অতিভুজ থেকে আমি বলতে পারি যে এখানে আছে আমার নিউ ওয়ান সাইন আই। আশা করি এটা আমি বুঝছেন আপনারা। এন্ড দেন নিউ 2 আর এখানে অ্যাগেইন লম্ব বাই অতিভুজ আছে, এখানে লম্ব হইতেছে কত, লম্ব হইতেছে এটা এন্ড দেন অতিভুজ কত, অতিভুজ হইতেছে আমার অতিভুজ হইতেছে এমপি প্রাইম এন্ড দেন আমার লম্ব হইতেছে বি, লম্ব হইতেছে সি মাইনাস এক্স। তো আমার এখানে লম্ব আছে সি মাইনাস এক্স এন্ড দেন অতিভুজ আছে এই ভ্যালু। সো আমি অ্যাগেইন এখানেও আমি বলতে পারি সাইন আর। এখন আমি যদি আমার প্রমাণটা কি ছিল আমি একবার করি, আমার প্রমাণ করতে হতো সাইন আই ইকুয়াল টু সাইন আর একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। সো আমি এখানে যদি সাইন আইকে যদি এই পাশে নিয়ে আসি, সাইন আরটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমার কি হইতেছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আমার এখান থেকে যদি সাইন আর আসছে, সো আমি এখান থেকে নিউ ওয়ানটাকে এই পাশে নিয়ে আসতেছি, সো নিউ 2 ডিভাইডেড বাই নিউ 1। এখন দেখেন আমার নিউ 2 একটা কনস্ট্যান্ট ভ্যালু, নিউ 1 একটা কনস্ট্যান্ট ভ্যালু। যদি আমি একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ভাগ করি অবশ্যই আমি আরো একটা কনস্ট্যান্ট ভ্যালুই পাবো। এখন আমার মনে করেন একটা কনস্ট্যান্ট ভ্যালু 5 আর একটা কনস্ট্যান্ট ভ্যালু হইতেছে 2, আমার যে অ্যান্সার আসবে সেটা অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট ভ্যালুই হবে, তাই না? তো কনস্ট্যান্ট ভ্যালুকে যখন আমরা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে অপারেশন করি আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালুই পাই। তার মানে আমি কি বলতে পারি, নিউ 2 বাই নিউ 1 এর যে রেজাল্টটা সেটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ নিউটনের সেকেন্ড ল কিন্তু প্রমাণিত হয়েছে যে দ্য ratio of sine angle of incidence which is sin I and to the sine angle of refraction which is sin R is a constant value যেটা হচ্ছে নিউ 2 ডিভাইডেড বাই নিউ 1। এখন এই জিনিসটাকে আপনারা চাইলে শর্টকাটে এইভাবে লিখতে পারেন,
1 নিউ 2, অর্থাৎ আলো 1 মিডিয়াম থেকে 2 মিডিয়ামে আসতেছে। তো এটাই ছিল আমাদের রিফ্র্যাকশনের সেকেন্ড ল। এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, CO2 তে এটা আসতে পারে। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হচ্ছে, মনে করেন আলো একটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসতেছে। সো আলোর ইনসিডেন্স রে হইতেছে আই, অ্যান্ড দেন রিফ্লেক্টেড রে হইতেছে আর। সো আমি যখন আয়ের ভ্যালুটাকে বাড়াতে থাকবো, কনস্ট্যান্টলি আয়ের ভ্যালুটাকে আমি ইনক্রিজ করতে থাকবো, আর এর ভ্যালুটাও কনস্ট্যান্টলি এই দিকে যেতে থাকবে, আর এর ভ্যালুটা কনস্ট্যান্টলি এই দিকে যেতে থাকবে, এবং এট এ পয়েন্ট আয়ের এমন একটা ভ্যালু পাবো যে যখন আমার আর এর ভ্যালুটা বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ আয়ের ভ্যালু যখন বাড়তে থাকবো, এটা আস্তে আস্তে এখান থেকে যেতে 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 এট এ পয়েন্ট এই প্লেন বরাবর আসবে। অর্থাৎ এখানে এই বি পিকচারটাতে এখানে আর এর ভ্যালু তখন 90 ডিগ্রি হবে। তো এই আয়ের যেই অ্যাঙ্গেলের জন্য আর এর ভ্যালু 90 ডিগ্রি হয়, তাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা যখন আমি আরো বৃদ্ধি করব, যখন আয়ের ভ্যালু, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং আয়ের ভ্যালু যদি সি এর থেকে বেশি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, তখন আলো আর রিফ্লেকশন হয় না। যখন যে সিচুয়েশন তৈরি হয়, তখন আলোটা যেই মাধ্যম থেকে আসছিল, যেই মাধ্যম থেকে আপাতিত হয়েছিল, এক্স্যাক্টলি ওই মাধ্যমে ফেরত যায়। এই সিচুয়েশনটাকে বা এই ফিনোমেননটাকে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলি। এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে আলো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসতে হবে। আলো অবশ্যই ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসতে হবে, এবং আরেকটা শর্ত ছিল যে আই গ্রেটার দেন সি হতে হবে। আয়ের ভ্যালু অর্থাৎ ইনসিডেন্সের অ্যাঙ্গেলের মান অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হতে হবে। তো এটাই হচ্ছে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা CO1 এ আসতে পারে, এটা কন্ডিশনটা CO1 আসতে পারে। যদি কোশ্চেন ইজি করে সেক্ষেত্রে CO2 তে আসতে পারে। তো এই জিনিস আপনারা দেখে রাখবেন। মনে করেন আলো আহ, একটা রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে আমার ডি, এবং আরেকটা রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে আর। এখন আমি বলতেছি যে আলো যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে আসে, সেই ক্ষেত্রে আমরা স্নেল লটা ইউজ করতে চাই। স্নেল লটা কি ছিল? সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এন্ড আমরা এখন যদি রিফ্লেকটিভ ইন্ডেক্সটা ইউজ করি, আলো ডি থেকে আর এ আসতেছে, সো আর উপরে থাকবে নিউ আর ডিভাইডেড বাই নিউ ডি, এখন আমরা কি করতেছি, আমরা রিফ্লেকটিভ ইন্ডেক্সের সাথে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সম্পর্ক তৈরি করতে চাই। কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে আয়ের যে ভ্যালুর জন্য আমি পাবো, আর ইকুয়াল টু 90 ডিগ্রি পাবো, সেই অ্যাঙ্গেলটাকে আমরা সি বলতেছি। সো আই ইকুয়াল টু যখন সি হবে, আর এর ভ্যালু তখন 90 ডিগ্রি হবে, সো আমি এখানে বললাম সাইন আই সাইন সি, মানে এখন রিফ্লেকটিভ ইন্ডেক্সে তখন আসবে আমার সাইন 90 ডিগ্রি। এখন আমার এখানে তার মধ্যে থাকবে নিউ আর নিউ ডি। এখন দেখেন আমার সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি ভ্যালু অবশ্যই 1। সো আমি এখানে আর আলাদা করে লিখলাম না, সো আমার এখানে আসলো সাইন সি। এখন নিউ আর বাই ডিটাকে আমি শর্টকাটে কি লিখতে পারি? সেক্ষেত্রে আমি লিখতে পারি, যেহেতু ডিটা নিচে আছে, সো ডি থেকে আর এ আসতেছে, সো ডি নিউ আর। এখন আমি যদি চাই, এটা হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্সের একটা নিয়মের মতন, আমি যদি একে 1 বাই লিখি, 1 আর নিউ ডি, দুটো একই কথা। এটা ডি থেকে যখন আর এ আসবে, এখন আমি যদি একে ইনভার্স করে দিই, সেক্ষেত্রে আর থেকে ডিতে আসতেছে, তার সেম ভ্যালুটাই পাবো। তো এটাই হচ্ছে আমার রিফ্লেকটিভ ইন্ডেক্স এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সম্পর্ক। এখন আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা CO2 তে আসতে পারে, CO1এও আসতে পারে। CO3 থেকে এখানে কোনো কোশ্চেন আসবে না, বাট CO1 এ এবং CO2 জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আমি পার্সোনালি মনে করি যদি এখান থেকে কোশ্চেন আসে, দেন এটা অবশ্যই পারা উচিত, কারণ টপিকটা অ্যাকচুয়ালি এত সহজ। এখন অপটিক্যাল ফাইবার জিনিসটা কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন এক টাইপের টেকনোলজি যা ব্যবহার করে আমরা ডাটা ট্রান্সমিট করতে পারি লাইটের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। সো অপটিক্যাল ফাইবার, এটা একটা অপটিক্যাল ফাইবার উদাহরণ। আপনারা অনেকে যারা ইন্টারনেট ইউজ করেন, তারা হয়তো অপটিক্যাল লাইন ইউজ করতে পারেন, অপটিক্যাল ফাইবারের লাইন, যেটাতে আপনারা দেখবেন যে নেটের স্পিড অনেক বেশি ফাস্ট হয়। তো অপটিক্যাল ফাইবারটা খুবই কমনলি ইউজ হয়। তো অপটিক্যাল ফাইবারের এই যে গ্লাসটা দেখতেছেন, এখানে গ্লাসের কোর ভ্যালুটা আছে, এখানে যে গ্লাসের ভ্যালুটা, ভ্যালু বলতেছি, এখানে যে গ্লাসের কোর ইয়াটা আছে, এইটার মধ্যেই আলোটাকে কনস্ট্যান্টলি রিফ্লেকশনের মাধ্যমে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে ট্রাভেল করা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডাটা ট্রান্সমিশন করা হয়। তো এটার আরেকটা পার্ট থাকে, এই ইয়ারটার চারপাশে একটা ক্ল্যাডিং দেওয়া হয়। এই ক্ল্যাডিংটা কেন দেওয়া হয়? ক্ল্যাডিংটার কারণে আমাদের বিভিন্ন আলোর যে এত কনস্ট্যান্টলি রিফ্লেক্ট হতেছে, সেক্ষেত্রে আমাদের একটা ডাটা লসের চান্স থাকে, সেই জিনিসটা কমায় ক্ল্যাডিংটার কারণে। তারপর এটা মেকানিক্যাল স্ট্রেংথও বৃদ্ধি করে। তারপর ক্ল্যাডিংয়ের সাথে আরেকটা অংশ হচ্ছে বাফার কোটিং, ক্ল্যাডিংটাকে আরও বেটার করার জন্য, এবং সাথে একটা স্ট্রেংথ মেম্বার এবং আউটার জ্যাকেট থাকে, যেটা সম্ভবত স্লাইডে নাই, আপনারা চাইলে দেখে রাখতে পারেন। সো এটাই হচ্ছে অপটিক্যাল ফাইবারের বিভিন্ন পার্টস। এখন অপটিক্যাল ফাইবারের বিভিন্ন ধরনের টাইপস থাকে, যে টাইপসগুলো এখন আমরা দেখবো।
অপটিক্যাল ফাইবারকে বিভিন্নভাবে ভাগ করা হয় তাদের রিফ্লেকটিভ ইন্ডেক্সের উপর, তাদের যে ম্যাটেরিয়াল ইউজ করা হয় কিংবা প্রপাগেশন অফ লাইট বলতে আলোর বিস্তার এর উপর ভিত্তি করে। সো প্রথমটা হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স। তো এর মধ্যে প্রথম টাইপ হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার হতেছে যেটা কোর এটা ক্ল্যাডিং এর মাধ্যমে সারাউন্ডেড থাকে এবং এটা ইউনিফর্ম ইন্ডেক্সের মাধ্যমে এটার মধ্যে ইউনিফর্ম রিফ্লেকটিভ ইন্ডেক্স হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার্স, যে স্টেপ ইন্ডেক্স ফাইবার হইতেছে যেখানে আলোর অপটিক্যাল ফাইবারটা তার সেন্টার থেকে যে এজ বরাবর অংশ থাকে সেখানে কনস্ট্যান্টলি রিফ্লেকটিভ ইন্ডেক্সের মানটা ডিক্রিজ করতে থাকে। এই এমন টাইপের অপটিক্যাল ফাইবারকে আমরা গ্রেডেড ইন্ডেক্স ফাইবার বলতেছি। আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন ম্যাটেরিয়াল ইউজ। একটা হচ্ছে প্লাস্টিক অপটিক্যাল ফাইবার, একটা হচ্ছে গ্লাস অপটিক্যাল ফাইবার। আমরা এখানে বলছি গ্লাসের থাকে, গ্লাসের বদলে এখানে প্লাস্টিকও থাকতে পারে। তো আরেকটা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন বেসড অন দ্য প্রপাগেশন অফ লাইট। এখন লাইটের প্রপাগেশন লাইটটা কীভাবে বিস্তার করবে সেটার উপর ভিত্তি করে দুইটা বেড়া আছে, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার্স। এদের মধ্যে প্রথমটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার্স ইউজ করা হয় লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য, ডাটা ট্রান্সমিশনের জন্য। আর একটা হচ্ছে মাল্টিমোড ট্রান্সমিশন, এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য। তো এটি হচ্ছে তার বিভিন্ন পার্থক্য। এখন অনেক সময় এই বিভিন্ন মোডগুলোকে কম্বাইন করে এক টাইপের নতুন টাইপের একটা অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স স্টেপ ইন্ডেক্স কোনটা ছিল, যেটার মাধ্যমে সারাউন্ডে একটা ইউনিফর্ম ইন্ডেক্স অফ রিফ্লেকশন থাকে, এবং সিঙ্গেল মোড ফাইবারে এই দুটোকে কম্বাইন করে একটা বানানো হয়। আবার গ্রেডেড ইন্ডেক্স সাথে সিঙ্গেল মোড ফাইবারও কম্বাইন করতে পারে, অর্থাৎ এটার সাথে কম্বাইন করতে পারে। আবার এরকম চারটা ভিন্নভাবে কম্বিনেশন আছে, চারটা কম্বিনেশন আপনি দেখে রাখতে পারেন। এখন অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন অপটিক্যাল ফাইবারের কাজ করার চারটা স্টেপ দেওয়া আছে আপনাদের স্লাইডে। একটা হচ্ছে ট্রান্সমিটার। এখানে মনে করেন আলোটা এখান থেকে ট্রান্সমিট হইতেছে, আলোটা এমন একটা অ্যাঙ্গেলে ট্রান্সমিট হবে বা এমন একটা অ্যাঙ্গেলে প্রডিউস হবে যাতে অ্যাঙ্গেলটা আলো যখন ইয়ার মধ্যে ঢুকবে, অপটিক্যাল ফাইবারে প্রবেশ করবে, তখন সেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে যাবে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি হয়, আলোটা এখানে আপাতিত হইতেছে অ্যান্ড দেন এখান থেকে আবার কনস্ট্যান্টলি ইয়াতে যাবে, যে মিডিয়াম থেকে আসে সেই মিডিয়াম ফেরত যাবে অ্যান্ড দেন আবার এভাবে কনস্ট্যান্টলি সে রিফ্লেকশন হতে থাকবে এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে আলো ট্রাভেল করতে থাকে। সো অপটিক্যাল ফাইবার প্রথম পার্ট কি ছিল, যেটা ট্রান্সমিটার থেকে যেটা আলোকে প্রডিউস করে এবং এমন অ্যাঙ্গেলে আলোটাকে প্রডিউস করতেছে বা অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রবেশ করতেছে যাতে এটাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। এবং আর একটা পার্ট হচ্ছে দ্য অপটিক্যাল ফাইবার, যেখানে যে মিডিয়ামটার ভিতরে আর কি আমরা লাইটটাকে ট্রান্সমিট করতেছে, এবং অপটিক্যাল ফাইবারের একটা রিসিভার অংশ থাকে, যে রিসিভারের কাজটা হচ্ছে যে আলোটা আসে সেই আলোটাকে তো আমরা নর্মালি ইউজ করতে পারবো না। সো ওই আলোটাকে কি করা হয়, অপটিক্যাল রিসিভার আলোটাকে ডিকোড করে এমন একটা ফর্মে নিয়ে আসে যে ফর্মে আমরা নর্মালি ইউজ করতে পারবো। আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল রিজেনারেটর। এটার কাজ বেসিক্যালি লং ডিস্টেন্সের ডাটা ট্রান্সমিশনের জন্য। এখন অপটিক্যাল ফাইবারের অ্যাডভান্টেজেস, এগুলো খুবই বেসিক জিনিস। অপটিক্যাল ফাইবারের অ্যাডভান্টেজেস কী, আমরা অপটিক্যাল ফাইবার না থাকলে আমরা কি ইউজ করি, নর্মাল মেটাল কেবল ইউজ করি, এবং অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ নর্মাল কেবলের থেকে বেশি হয়। আরেকটু হচ্ছে অপটিক্যাল ফাইবারে আমরা যেই অ্যামাউন্ট অফ ডাটা ট্রান্সফার করতে পারবো সেটাও আমার নর্মাল কেবলের থেকে বেশি হয়। আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার পাওয়ার লসের পরিমাণও কম হয়। আবার আরেকটা সুবিধা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ডাটা যে ট্রান্সমিট হচ্ছে সেটা অনেক বেশি হাই সিকিউরিটি হয়, জন্য যেসব জায়গায় সিকিউরিটি বেশি প্রয়োজন, বিভিন্ন ডাটা সেন্টার কিংবা সিক্রেট এজেন্সি এসব জায়গাতে আমাদের অপটিক্যাল ফাইবারটা বেশি প্রেফার করা হয়। তারপর অপটিক্যাল জিনিস আবার বলা আছে, আবার অপটিক্যাল ফাইবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের থেকেও ইমিউন। জিনিসটাতে খুবই সুবিধা হবে যারা যদি কেউ ডাটাকে জ্যাম করতে চায়, সেক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের সেটা প্রবলেমটা হবে না। তারপর অপটিক্যাল ফাইবার ইলেকট্রিক্যাল নয়েজেও কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমাদের ফাংশনাল অ্যাডভান্টেজেস। আর একটু হচ্ছে ফিজিক্যাল অ্যাডভান্টেজেসে কী কী আছে, অপটিক্যাল ফাইবারে কপার ওয়্যারের থেকে বেশি হয়, ক্যাপাসিটি বেশি থাকে, কপার ওয়্যারের থেকে ক্যাপাসিটি বেশি থাকে। তারপর ক্যাপাসিটি হায়ার হয়, এবং অপটিক্যাল ফাইবারের ক্যাপাসিটি কপার ওয়্যার থেকে বেশি হয়, কিন্তু তাদের সাইজ অনেক বেশি হয় না, যেটা কপার ওয়্যার ক্ষেত্রে ভিন্ন। আবার অপটিক্যাল ফাইবার যেই পরিমাণ স্পেস নেয় সেটাও নর্মাল কপার ওয়্যার থেকে কম হয়। আবার অপটিক্যাল ফাইবার একটা সুবিধা হচ্ছে এটা ডাই ইলেকট্রিক হয়, সো এটাতে কোনো স্পার্ক হ্যাজার্ড থাকে না, অর্থাৎ আগুন ধরার চান্স খুবই কম থাকে। আবার অপটিক্যাল ফাইবার একটা হচ্ছে এটাতে কোনো কোরেশন বা ক্ষয় হওয়ার চান্স কম থাকে ইয়ার তুলনায়। কিন্তু হ্যাঁ, অপটিক্যাল ফাইবার একটা জিনিস হচ্ছে এটা কম্পারেটিভলি টু বেন্ডেবল। আবার অপটিক্যাল ফাইবারের যে র ম্যাটেরিয়াল সেটা গ্লাস ইউজ করা হয়, যেটা অবভিয়াসলি কপারের থেকে চিপার। আবার অপটিক্যাল ফাইবার আরও একটা হচ্ছে যে এটা কপার ফাইবারের থেকে বেশি সময় লাস্ট করে। সো ওভারঅল ফাংশনাল অ্যাডভান্টেজেস এবং ফিজিক্যাল অ্যাডভান্টেজেস কিন্তু অনেক বেশি কপার ওয়্যারের থেকে, কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে যদিও তুলনামূলক কম। একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার
অপটিক্যাল ফাইবার লাস্ট অনেক লঙ্গার করে, কিন্তু এটা ইনস্টলেশন কস্ট কিন্তু আপনার ইয়ার থেকে বেশি হয় নর্মাল কপার ওয়্যার থেকে। আপনারা যারা অনলাইন ইন্টারনেট ইউজ করতেছেন এবং যারা যদি আপনি বলেন যে আমি একটা অপটিক্যাল ফাইবার লাইন ইউজ করতে চাই, তখন দেখবেন যে আপনার একটা এক্সট্রা চার্জ নেওয়া হয়, চার্জের অ্যামাউন্টটা মোটামুটি বেশি হয়। এটার কারণ অপটিক্যাল ফাইবার ইনস্টলেশন কস্টটা হাই। আবার অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারের যেই রিপিটার থাকে, এটা যে রিপিটার্স থাকে সেই রিপিটার্সটা ডিস্টেন্সের সাথে বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কিন্তু কম্পারেটিভলি ফ্রেজাইল হয়, বা এটা খুব সহজে ভেঙে যেতে পারে, যেহেতু এটা গ্লাসের তৈরি, এবং এটাকে যদি মোটামুটি প্রোটেকশনে রাখা না হয় এটার ভাঙার চান্সটাও বেশি হয়, এবং একবার যদি অপটিক্যাল ফাইবার ভাঙে সেক্ষেত্রে পুরো জিনিসটা অকেজ হয়ে যাবে, অ্যান্ড দেন আপনাকে পুরো একটা নতুন অপটিক্যাল ফাইবার ইনস্টল করতে হবে। অ্যাগেন অপটিক্যাল ফাইবার ইনস্টলেশন কস্টটা হাই। তো অপটিক্যাল ফাইবার কোথায় কোথায় ইউজ হয়? টেলিফোন সিস্টেম ইউজ করা হতে পারে, সাবমেরিন ইউজ করতে পারে, ডাটা লিঙ্ক, কম্পিউটার নেটওয়ার্ক, সিটিভির জন্য ইউজ করতে পারে, সিসিটিভির জন্য, আবার কানেক্টিং ফায়ার, পুলিশ, এসবের জন্য, জাস্ট নর্মালি যেসব জায়গায় ডাটা ট্রান্সমিট হওয়ার দরকার সেগুলোই আর কি। তো এখন আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্সেস।